मुझको थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मुझे बना के ऑल द रजनी फैंस सलाइवा डोंट मिस द चांस सलाइवा ऑल द रजनी फैंस डोंट मिस द चांस हा लुंगी डांस 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 लुंगी डांस। যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলফির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলফি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি, বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করতো না। ফুপুর বাড়িতে থেকেই ইন্টারমিডিয়েট পড়া শেষ করে। পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন। একটা মাত্র ছেলে না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো। বাবা টাকা দিয়ে জার্মানি চলে গিয়েছিল 18 বছর বয়সে। বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন। আজ আলফি 29 বছরের যুবক। দীর্ঘ 11 বছর পর আজ দেশে ফিরেছে বাবা মায়ের জোড়াজুড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজুড়িতে দেশে ফিরেছে তা নয়, আরও দুটো কারণ আছে। ১, মায়াকে ডিভোর্স দেবে। ২, নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। এই দুটো প্রস্তাবও ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সব সময়। বাপ চাচার মাথায় কিসের কি ভূত উঠেছিল কে জানে। জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ের সাথে। সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল। ওর বিয়ের কথা শুনে সেদিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা, কি দুঃখ। আজ হয়তো ও সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড, অন্য কোনো ছেলের ৩-৪ বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলফি কোথায় রাখবে? আলফির দুঃখ রাখার জায়গা এই দুনিয়ায় নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ ১৩ বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে। ১৩ বছর পর মায়াকে দেখবে আজ। নিশ্চয়ই এই মেয়ে এখনও আগের মতোই হ্যাংলা পাতলা, রোগাপটকা, ঝুলঝুলে রয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইতো না। ২-৩ জন চেপে ধরার পর খাবার গেলাতে হতো মায়াকে। গিলতে চাইতো না, উগরে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতেই গা গুলিয়ে ওঠে আলভির। ছি, কি বিশ্রী দেখতে লাগতো তখন মায়াকে। দেখলেই বমি চলে আসতো। খাবার মুখে পুরে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলেই খাবার গিলতো মায়া। পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলত। একটু কিছু হলে গলা ছেড়ে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলত। পানি পেলেই সেই পানি ফ্লোরে ফেলে ল্যাটা দিয়ে বসে থাকতো পানির ওপর। সর্দি লাগতো ২ দিন পর পর। নাক মুখের কি হাল করে যে রাখতো, ছি ছি। এখনও এই মেয়ে বোধ হয় আগের মতোই রয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলফি। বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে, তারপরে আলফির শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরেও আলফির শান্তি পায়নি। জন্য মেয়ে একটা। 11 বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অনেক পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের। এখন আর আগের মতো নেই। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলফির মাথার উপর ভেঙে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলফি, সাথে ওর বাবা আলতাফ মাহমুদ। আলফি বোঝার চেষ্টা করে ওর মাথা আর মুখের উপর এমন আঠালো গন্ধযুক্ত কি পড়ল। সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখে ভাঙা ডিম পায়ের নিচে পড়ে আছে, আর ওর পুরো মুখ, শার্ট ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। ওর এক চিৎকারে সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলভির সামনের দিকে তাকিয়ে দেখে অতি মাত্রায় সুন্দরী এক রমণী কাছে মাঝে মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাইট, গোলগাল, ফর্সা, গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলভি বিড়বিড় করে বলে, এই মেয়েকে বিয়ে করবো আমি। একদম আমার মনের মতো মেয়েটা দেখতে, আমার কল্পনার রাজকন্যা। পাশ থেকে একজন জোরে মেয়েটাকে ধমক দিয়ে বলে, মায়া, কি করলি এটা? কার মাথায় ডিম ভাঙলি গাধি? মায়া বলে,
আমি তো ভাইয়ার দিকে ছুঁড়েছিলাম, মাঝখানে কোথা থেকে এই লম্বা চওড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল? আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? আলফি হতভম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। এই মেয়েটা মায়া, যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূরে আসলো, আর এসেই তার প্রেমে পড়লো আবার। কি আশ্চর্য! এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে। বাড়ির অনেকে এখনো আলফিকে চিনতে পারেনি। বড় বড় চোখ করে তাকিয়ে আছে এই ছেলেটা কে, বাড়িতে এসেছে কেন। আলফি 16 বছর বয়সে বাড়ি ছেড়েছিল, আর 18 বছরে দেশ। তখন ছিল শুকনো ছিমছাম গরনের, গালে দাড়ির অস্তিত্বই ছিল না। ফর্সা ছিল, তবে এখনকার মতো এত উজ্জ্বল ফর্সা না। এত বেশি লম্বাও ছিল না তখন, 6 ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো চাপদাড়ি, সিল্কি চুলগুলো স্টাইলিশ ভাবে কাটা, উজ্জ্বল ফর্সা গায়ের রং, জিম করা বডি, বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ। আগের আলফির সাথে এই আলফির কোনো মিল নেই। এতগুলো বছর পর দেখে সহজে না চেনাটাই স্বাভাবিক। তার মধ্যে আবার ডিম ভেঙে মাথার মুখে লেপটে গেছে। কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারোর সাথে কথাই বলেনি। কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেল করত, ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে। মায়ের ইমোশনাল মেল পাওয়ার পর দুটো পিক পাঠিয়েছিল শুধু। এই কারণে আলতাফ মাহমুদ প্রথম দেখে ছেলেকে চিনতে পেরে গেছেন, নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না। বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো ছেলেকে চিনতে। আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে, তাই কেউ বুঝতে পারছে না ছেলেটাকে। ছেলেকে দেখে দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতেই আলভির সামনে হাত দিয়ে বাধা দেয়। স্টপ। ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন, তার আগে আলভি নিজেই দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছরের বাইরে থেকে। এখন মনে পড়েছে। ওই লোকটা কে আব্বু? মায়ের কথা শুনে পেছন ফিরে তাকায় আলভি। বজ্জাত মেয়ে নিজের জামাইকেও চিনে না। আসার সাথে সাথে দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনো যে ব্যাঘ্র থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাই অনেক। নেহাত এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ের। ওয়াশরুমে ঢুকে ওয়াক ওয়াক শুরু করে, বমিও করে দেয় বোধ হয়। একে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ ডিম দিয়ে একাকার হয়ে গেছে, মুখে ঢুকেও গেছে একটু। বেচারা বাড়িতে আসার সাথে সাথে বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল, আর ওর বউ দিল ডিম। কোনো ব্যাপার না, এইটুকু সহ্য করাই যায়। এত সুন্দর বউটাকে তো আর মারা যায় না। কি হলো আব্বু? বলছো না কেন লোকটাকে? কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন। ওটা আলভি। আলভি নামটা শুনেই চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকায় ওয়াশরুমের দিকে। ওটা আলভি ছিল? সেই আলভি যার সাথে 13 বছর আগে ওর বিয়ে হয়েছিল? এটা আলভি? হৃদস্পন্দন বেড়ে যায় বহুগুণ, অস্থির হয় হৃদয়। মায়ার সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে। আলভি আজ বাড়িতে আসবে? কই, তারা তো কেউ জানতো না। দেশে এসেছে কবে? আজকে আসলো নাকি এর আগে এসছে? মায়ের মা মেহবুবা মেহের অবাক হয়ে বলেন। আজ আলভি বাড়িতে আসবে, আগে তো বললে না আলতাফ? আলভির দাদি বলেন। কথা বলছো না কেন আলতাব? এটা আমাদের আলভি। হ্যাঁ, ও আজ আসবে সেটা আমি গত রাতেই জানতে পেরেছি। তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসলে তো দেখতেই পাবে। কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো? বড় ভাই যা বলেছিল তার জন্য। এতগুলো বছর এত বুঝিয়েও দেশে আনা গেল না, আর এই কথা শোনার সাথে সাথে চলে এলো। হুম। ভালো হয়েছে, আমার নাতনিটা মুক্তি পাবে। দাদির কথা শুনে মায়ের শুকনো মুখ আরো শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলফি কি ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে? সেটাই হবে হয়তো। 3 দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করলো। মায়া সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছু নিয়ে আলোচনা হয়েছিল। মায়া আলফিনা, বাবা মায়ের তৃতীয় সন্তান। বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ।
বাবা আহনাফ মাহমুদ, মা মেহবুবা মেহের। আলভি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট একটা বোন ছিল, 4 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। বাবা আলতাফ মাহমুদ, মা ঐশী রহমান। মায়ের বাবা আহনাফ মাহমুদ বাড়ির বড় ছেলে, মেজ মায়ের ফুপু আনজারা, আর ছোট আলভির বাবা আলতাফ মাহমুদ। মায়ের দাদা মারা গেছেন অনেক বছর আগে। বাড়ি আর ব্যবসা 2 ভাই আর বড় ছেলে মাহির সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহির, তারপর আলভি, তারপর মাহিদ আর সবার ছোট মায়া। মায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, বয়স 21। ছোট ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাওয়া করেছিল, ধরতে না পেরে ছুঁড়ে মেরেছিল, আর ছুঁড়ে দিতেই হঠাৎ আলভির সামনে চলে আসে, আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার উপরেই পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই। কালো প্যান্ট পরনে, উদাম গা, শার্ট খুলে ওয়াশরুমে রেখে চলে এসছে। হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে বোধ হয়। চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদম গায়ে। লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদম গায়ে চলে এসছে। বিদেশে থেকে নির্লজ্জ হয়ে এসছে বোধ হয়। এমনিতেও এই ছেলে জন্ম থেকে নির্লজ্জ প্রোম্যাক্স। এই লজ্জা শরম কোনোদিন ছিল না, আর এখনো হয়নি বোধ হয়। আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। আমি কোন রুমে থাকবো এখন? ঐশী রহমান বলেন। তোমার আগের রুমেই। সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলভি। মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে, বচ্চাত মাইয়া, আসার সাথে সাথে দিলি মাথায় ডিম ভাইঙ্গা, সে সঙ্গে মেজাজটাও দিলি বিগড়াইয়া। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এই ভাষায় কথা বলছে। ততক্ষণে আলভি সিঁড়ির ওপর উঠে গেছে। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া। আলভি সোজা নিচের রুমে চলে আসে। প্রায় 13 বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই। রুমের সবকিছু চেঞ্জ করা হয়েছে। রুমের চারদিকে নজর বোলাতে বোলাতে চোখ যায় বেডের পাশে দেওয়ালের দিকে। চোখ দুটো ছানা বড়া হয়ে যায় দেওয়ালে টাঙানো ফটোগুলো দেখে। সেই 14, 15, 16 বছর বয়সের ফটোগুলো এখনো দেওয়ালে টাঙানো রয়েছে। এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনো দেখে? শরীর ঝাঁকি দিয়ে ওঠে আলভির। কেমন আজব আজব স্টাইলে ফটোগুলো তুলেছিল তখন, দেখতে একদম মদন মদন লাগছে এখন। এমন আজব স্টাইলগুলো কি শিখিয়েছিল ওকে? ওর স্কুল ফ্রেন্ডগুলো। সুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেওয়াল থেকে ফটোগুলো নামায়। সবগুলো একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে। এটা ওর ফটো। এমন দেখতে ছিল আগে। ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না। এই জেনারেশনের পোলাপান এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলো শিখতে পারত। ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না। সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে। নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায়। বলিউডের হিরোর মতো লাগছে এখন, আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে। মায়াকে কল্পনা করে। আগের মায়ের সাথে এ মায়ের আকাশ পাতাল ফারাক। আগের মায়া ছিল হ্যাংলা পাতলা চিকন, পরিষ্কার পরিপাটি হয়ে থাকতোই না। চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখতো। চুল ব্রাশ করে বেঁধে দিলে সাথে সাথে খুলে এলোমেলো করে ফেলতো। খাবার খাওয়ার সময় যা অবস্থা করতো নিজের বলার মতো না। আর এখন গোলুমলু গায়ের গড়ন। যেমনটা আলভির পছন্দ ঠিক তেমন। চুলগুলো সোজা সিল্কির শাইনি, একদম পরিপাটি গেটআপ। দুধে আলতা গায়ের রং জন্ম থেকে অনেক বড় হয়ে গেছে এখন। আলভি তো ভেবেছিল এখনো বোধহয় ছোট রয়ে গেছে। আলভি নিজের জীবন সঙ্গীকে যেমন কল্পনা করত, মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন। খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলভি। আহা, ওর বউটা কি কিউট, মায়াবী আর সুন্দরী। ইস, কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটাবার দেখেনি, কেন যে একটাবার দেশে আসেনি। যদি আসতো দেখতো তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো? কখনোই না। 2-3 বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে। আফসোস, ভীষণ আফসোস। এতগুলো বছর পর বাড়িতে ফিরল বিদেশ থেকে, অথচ বউয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি। আর না বাড়ির কারোর জন্য কিছু এনেছে।
শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসছে। রাগে অভিমানে কারোর জন্য কিছুই আনেনি। কোনো সমস্যা নেই, বাংলাদেশে কি কম আছে নাকি? বাংলাদেশ থেকে সবাইকে কিনে দিবে। সুটকেস থেকে টুথব্রাশ, শ্যাম্পু, পেস্ট, শাওয়ার জেল আর টাওয়েল বের করে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। হঠাৎ স্মরণ হয় ও তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসছে। এখন সবাইকে কিভাবে বলবে? আমি মায়ের সাথেই সংসার করব। মেলে বাবাকে যা যা বলেছিল, তারপর এই কথা বলা ওর পক্ষে অসম্ভব। এখন পড়লো মহা টেনশনে, কি করবে, কিভাবে বলবে? শুধু একবার কেউ যদি বলে, আলভি, আর একবার ভেবে দেখো, মায়ের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু। বিয়ে তো ছেলে খেলা নয়, বিয়ে একবারই হয়। সাথে সাথে রাজি হয়ে যাবে আলভি। নিশ্চয় এমন কিছুই বলবে বাড়ির সবাই। খুশিতে গান গাইতে গাইতে গায়ে শাওয়ার জেল ঘষতে শুরু করে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই। মায়া নিজের রুমে চলে গেছে। বড় ভাই আর বড় ভাতিজাকে কল করে বাড়িতে চলে আসতে বলেছেন আলতাফ মাহমুদ। আলভি বাড়িতে ফিরে এসেছে জানিয়েছেন। সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর থমথমে হয়ে আছে। মেহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি। সোফার দিকে এগিয়ে আসতে আসতে হাসি মুখে বলে, কেমন আছো সবাই? সবাই একসাথে আলভির দিকে তাকায়। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায়। সকলেই ভালোভাবে তাকায় আলভির দিকে। ধূসর রঙের টি শার্ট গায়ে, পরনে 3/4 প্যান্ট, চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়েই বোধ হয় তাড়াহুড়ো করে নিচে নেমে এসছে। চুলগুলো ভালোভাবে মোছেনি, হাতে গলার দিকে পানির ফোঁটা এখনো বিদ্যমান। আলভি সোফায় বসে থাকা সকলের দিকে নজর বোলায়। ওর বউটা কই? বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো। তখন তো ভালোভাবে দেখতে পারেনি। এখানে তো নেই, কি আর করার? হেঁটে মায়ের পাশে এসে বসে। এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মু? ঐশী রহমান টলমল চোখে ছেলের মুখের দিকে তাকান। তার 16 বছরের কিশোর ছেলে আজ 29 বছরের পরিপূর্ণ পুরুষ। কয়েক মাস পর 30 বছর পূর্ণ হবে। লাস্ট 11 বছর আগে সামনে থেকে দেখেছিল, ছুঁয়েছিল, যখন জার্মানি চলে গেল। টুপ করে তার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। মায়ের চোখে পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? আমি চলে এসেছি তো। সরি তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য। আর কষ্ট দেব না তোমাদের কাউকে। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। পুরনো সব কথা বাদ, এখন বলো কেমন আছো? ভালো। ভীষণ মিস করেছো আমাকে, তাই না? তুমি আমার একমাত্র সন্তান, তোমার শূন্যতা কি অন্য কোনোভাবে পূর্ণ হয়? 2 হাতে মাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। তারপর অপরাধীর ন্যায় বলে, আমি ভীষণ সরি আম্মু। মাকে ছেড়ে পাশে ঘুরে বসে। দাদিকে জড়িয়ে ধরে বলে, তুমি কেমন আছো দাদু? দাদি আলভিকে নিজে থেকে আলাদা করার চেষ্টা করে বলে, ছাড়ো, ধরবে না আমাকে, ছোবে না তুমি। তোমার দাদু মরে গেছে অনেক আগেই। আমি তোমার দাদু নই। এত রাগ, এত অভিমান? যাই বলো দাদু, তোমাকে কিন্তু আগের চেয়ে এখন একটু বেশি সুন্দর দেখায়। একটাও কালো চুল নেই, সব দেখি লাল। এই লাল চুলে কিন্তু তোমাকে আরো মারাত্মক সুন্দর লাগছে। সরো, তোমার মিষ্টি মিষ্টি কথায় আমি গলছি না। বিদেশিদের গিয়ে তোমার এই বাণী শোনাও, ওরা গলে যাবে। রাগ করছো কেন? আমার দিকে তাকাও একটু। বলছি না আমাকে ছাড়তে, সরো আমার কাছ থেকে। এই যে ছেড়ে দিচ্ছে, পরে কিন্তু ডাকলে আর ধরবো না। ধরতে হবে না, ছাড়ো তুমি। আলভি দাদিকে ছেড়ে দেয়। বুড়ি তো ভীষণ ক্ষেপে আছে ওর ওপর। ধরার সাথে সাথে ছাদ করে উঠেছে। লাঠি দিয়ে যে মারেনি এটাই অনেক। মা আর দাদির মাঝখান থেকে উঠে শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে। শাশুড়ি মাকে এখন কি বলে সম্বোধন করবে? আগের মতো বড় আম্মু বলবে নাকি শাশুড়ি মা বলবে? যাই হোক, বলতে তো হবে একটা। গলা খাকারি দিয়ে আস্তে আস্তে বলে, কেমন আছো বড় আম্মু? ভালো, তুমি কেমন আছো? ভালো। আর কি বলবে? বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছে না। এদিক সেদিক নজর বোলায়। আলতাফ মাহমুদ বলেন, কাউকে খুঁজছো? বাবার কথা শুনে সেদিকে তাকায়। বাড়ির আর সবাই কোথায়? ভাইয়া আর মাহির আসছে অফিস থেকে। সোফায় বসে থাকা একজন মেয়েকে দেখিয়ে বলে, উনি কে? ওনাকে তো চিনলাম না।
সবাই সেদিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, ও সঞ্জিদা, মাহিরের ওয়াইফ। ভাইয়া বিয়ে করেছে? অবাক হয়ে বলে কথাগুলো। আলতাফ মাহমুদ বলেন, শুধু বিয়ে করেনি, 3 বছরের একটা মেয়েও আছে। ছোট ভাই মাহিদের দিকে তাকায় আলভি। মাহিদের কোলে একটা বাচ্চা মেয়ে বসে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওর দিকেই। হয়তো বোঝার চেষ্টা করছে এই অপরিচিত লোকটা কে, ওদের বাড়িতে কেন এসছে। হাত দিয়ে দেখিয়ে বলে, ও ভাইয়ার মেয়ে? হ্যাঁ। আলভি 2 হাত বাড়িয়ে ডাকে। মামনি, আমার কাছে এসো। বাচ্চাটা আসে না, বরং চাচুকে আঁকড়ে ধরে। আলভি আবার ডাকে। মামনি, চাচুর কাছে এসো। মাহিদ ভাতিজিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, উনি তোমার বড় চাচু। ওই যে বিদেশে থাকে না তোমার বড় চাচু, সেই উনি। যাও চাচুর কাছে যাও। গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাচ্চা মেয়েটা। আলভি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, ভাতিজিকে কোলে তুলে নিয়ে আগে আদর করে। তুলতুলে নরম তুলোর মতো ছোট দেহখানা, গাল দুটো যেন শিমুল তোলা। ওর স্পষ্ট মনে আছে ছোটবেলায় মায়ের শরীরও এমন নরম তুলতুলে ছিল। এখনো কি এমন নরম তুলতুলে আছে নাকি শক্ত হয়ে গেছে, ছুলেই বুঝতে পারবে। নাম কি তোমার আম্মু? মান্তাসা। মান্তাসা? হুম। তোমার মতো তোমার নামটাও সুন্দর। মান্তাসা খুশি হয়ে হেসে ওঠে। কেউ ওকে সুন্দরী বললে ভীষণ খুশি হয়। কেমন আছেন ভাবি? ভালো। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। হেঁটে মাহিদের পাশে গিয়ে বসে। তুই কেমন আছিস? এখন তো অনেক বড় হয়ে গেছিস দেখছে। ভালো আছি। এতগুলো বছর পেরিয়ে গেছে, বড় হব না? পড়াশোনা কেমন চলছে? ভালোই। কোন ইয়ার? ফাইনাল। সবাই আলভিকে দেখে ভীষণ অবাকই হচ্ছে। আলভি যে সকলের সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলবে কেউ ভাবেইনি। সকলের ধারণা ছিল কিছু জিজ্ঞেস করলেও বোধহয় উত্তর দেবে না এই ছেলে। এখন তো দেখা যাচ্ছে নিজেই এক বাড়িয়ে হেসে হেসে কথা বলছে। মতলব কি এই ছেলের? এত খুশি হয়ে আছে কেন? মেহবুবা মেহের বলেন, আলভি, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার। খাবার খেয়ে নাও, তারপরে সবার সাথে কথা বলবে। ঐশী, চলো। বড় জায়ের সাথে সোফা ছেড়ে উঠে ডাইনিং রুমের দিকে এগিয়ে যান ঐশী রহমান। পেছন পেছন যায় আলভি। ওর কেমন যেন আনন্দ হচ্ছে, ভীষণ খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহা, আফসোস বউটার দেখা পেল না, তবুও খুশি খুশি লাগছে। চেয়ার টেনে বসে আলভি। মা আর শাশুড়ি মিলে ওর প্লেট ভর্তি করে খাবার বেড়ে দেয়। এটা ওটা প্লেটে তুলে দেয় একটু পর পর। কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করে আলভি। এতগুলো বছর পর মা চাচির হাতের রান্না অমৃতের মতো লাগছে। যত যাই হোক, এতগুলো বছর প্রত্যেকবার খাবার খাওয়ার সময় এই রান্নার স্বাদ মিস করেছে। তোমরাও খাও। খাবো, তুমি খেয়ে নাও আগে। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে এসে দেখে বড় চাচু মানে শ্বশুর আর বড় ভাই মাহির বাড়িতে চলে এসছে। এক প্রকার দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় মাহির। এভাবে এসে জাপটে ধরবে কল্পনাও করেনি। গম্ভীর স্বরে বলে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ভাইকে ছেড়ে শ্বশুরের সামনে দাঁড়ায়। কেমন আছো চাচ্ছু? ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। আলতাফ মাহমুদ বলেন, সবাই এখানে উপস্থিত আছে। যার জন্য তুমি দেশে এসেছো সেটা করে মায়াকে মুক্তি দাও, নিজেও মুক্তি হও। আচ্ছা, ডাকো মায়াকে। সবাই আলভির মুখের দিকে তাকিয়ে রইল। আলভির ঠোঁটের কোণে হাসি বিদ্যমান রয়েছে। এত খুশি, রাগ ওঠে মাহিরের। ইচ্ছে করছে ঠাঠিয়ে দুটো লাগিয়ে দিতে। মায়া, ড্রয়িং রুমে আয়। গলা ছেড়ে ডাকেন আলতাফ মাহমুদ। সাথে সাথে একটা মেয়ে দৌড়ে আসে ড্রয়িং রুমে। মান্তাসা মেয়েটাকে দেখিয়ে বলে, দাদা ভাই, মায়া আন্টি চলে এসেছে। মান্তাসার কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি। কোথায় মায়া? এটা তো অন্য একটা মেয়ে। মান্তাসার দিকে তাকিয়ে বলে, কোথায় তোমার মায়া আন্টি? মান্তাসা হাত দিয়ে মেয়েটির দিকে দেখিয়ে দেয়। মেহবুবা মেহের বলেন, মায়া, তোমাকে যা করতে বলেছিলাম করেছো? মায়া মাথা নাড়ায়। ফট করে ডান হাতটা তুলে বুকের বাঁ পাশে খপ করে চেপে ধরে আলভি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এটা মায়া? তাহলে ওটা কোন মায়া ছিল? এই মায়ের চুলগুলো সেই ছোট মায়া চুলের মতোই উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে। গায়ের রং শ্যামবর্ণের। ছোট মায়ের মতোই 2 হাতে মাটি আটকে রয়েছে। ওটা ওর বউ? তাহলে কাকে দেখে ক্রাশ খেলো? কাকে বউ মনে করে খুশিতে এতক্ষণ লাফালো? ওর ক্রাশ তো এখন বাসে পরিণত হলো দেখা যায়। ওর ফর্সা বউটা এমন শ্যামবর্ণের হলো কিভাবে? বেচারা এখন হার্ট অ্যাটাক করে মরেই যাবে।
আহ, কেউ বাঁচাও। ওই তো মায়া চলে এসেছে। মাহিদের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আবার সেদিকে তাকায় আলভি। এই তো সেই মায়া যাকে দেখে প্রথমে ক্রাশ খেলো। এই মায়া ওই মায়া, দুই মায়া কোত্থেকে আসলো বাড়িতে? আলভি মায়ের দিকে তাকিয়ে বলে। এটা কে? ওটা কে? ছেলের কথা শুনে বিরক্ত হন আলতাফ মাহমুদ। মায়াকেও চিনতে পারছে না। ঐশী রহমান বলেন, এই মায়া আমাদের বাড়ির কাজের মেয়ে, আর ওই মায়া এই বাড়ির মেয়ে। বুক থেকে হাত সরিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে আলভি। বাচ্চা গেল। যাই হোক, অন্য কোনো মেয়েকে নিজের বউ ভাবেনি, নিজের বউকেই নিজের বউ মনে করেছে। মায়াকে টেনে আলভির সামনে দাঁড় করান আলতাফ মাহমুদ। মায়া একবারও আলভির মুখের দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। আলভি তাকিয়ে থাকে মায়ার দিকে। ওর ছোটবেলার সুন্দরী কিউট বউটা একটু জড়িয়ে ধরতে পারলে ভালোই লাগতো। থাক, এতগুলো মানুষের সামনে ধরা যাবে না। সবাই উপস্থিত আছে এখন, যা করার দ্রুত করো। আলভি বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি। যা বলার তা আগামীকাল সকালে বলবো। এখন আমার ঘুমের প্রয়োজন। ঘুমে দিন দুনিয়া চোখে দেখছি না। কথা বলার শক্তি অবশিষ্ট নেই আমার। এতক্ষণ ধরে বকবক করছো আর 3টা বাক্য উচ্চারণ করার শক্তি নেই? 10 সেকেন্ড সময় লাগবে বলতে, তাড়াতাড়ি বলো। বলতে পারবো না আমি এখন ঘুমাবো। সারা দুপুর, বিকেল আর রাতে কেউ ডিস্টার্ব করবে না আমাকে। গুড নাইট গাইস। আগামীকাল সকালে দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই। বলে হাঁটা শুরু করে সিঁড়ির দিকে। বিস্ময়ে বিমূঢ় হয়ে সবাই তাকিয়ে আছে ওর দিকে। কি হয়েছে এই ছেলের? ভর দুপুরবেলা বলছে গুড নাইট, যার জন্য এত দূরে আসলো তা না করে যাচ্ছে ঘুমানোর জন্য। ভাইয়া এখন তো রাত না, এখন দুপুর। পুরোপুরি না ঘুরে শুধু ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি। ছোট ভাইয়ের দিকে চোখ রেখে বলে, আমি যখন ঘুমাবো তখনই নাইট। সেটা হোক সকাল, দুপুর, বিকেল বা রাত। সবাইকে আবারও গুড নাইট। বলে সকলের দিকে নজর বোলায়। মায়া এখনো নিচের দিকে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। সকলের চোখ মুখ গম্ভীর, থমথমে, শুকনো। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, আলভি। আলভির পরের কথা না শুনে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এখানে আর কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে ওর মুখ দিয়ে জোর করে তালাক শব্দ বের করেই ছাড়বে ওর বাপ। সকলের চোখ মুখ দেখে বুঝতে পারছে এরকম হয়ে থাকার কারণ। সবাই যে ওর ওপর কিছুটা রেগে আছে সেটাও বুঝতে পারছে। মায়া ফর্সা সুন্দরী দেখিয়ে যে আলভি ওর প্রেমে পড়েছে এমন নয়। আলভির বরাবর গোছানো পরিপাটি মেয়ে পছন্দ, যে সবসময় নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজেকে পরিপাটি করে রাখবে। তার চুল এলোমেলো হয়ে থাকবে না, পরনের পোশাক চকচকে থাকবে, ধুলোবালি ময়লা লাগবে না, হোক সে শ্যামবর্ণের কালো বা ফর্সা। নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে কালো মেয়েকেও সুন্দর লাগে। আর মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসা বানিয়ে পরনের পোশাকে ধুলোবালি মাটি লাগিয়ে রাখলে সুন্দরী ফর্সা মেয়েকেও ভালো লাগে না। কাজের মেয়ে মায়াকে দেখার পর আলফির ছোট মায়ের কথা স্মরণ হয়েছিল। ছোট মায়াও ঠিক এই মায়ার বেশ ধরেই থাকতো। হাতে পায়ে গায়ে মাটি বালি, মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসার মতন। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটা সেই ছোট্ট মায়া। ওর আগের অভ্যেস চেঞ্জ হয়নি। এখনো বোধ হয় বাড়ির বাইরে বাগানে রোদে মাটিতে বসে থাকে। রোদে পুড়ে কালো হয়ে গেছে। এমন একজন অগোছালো মানুষের সাথে আলভি মানিয়ে চলতে পারবে না। ওর বউকে ওর মতোই গোছালো পরিপাটি হতে হবে। ফর্সা না হলেও চলবে, শ্যামবর্ণের বা কালো হলেও সমস্যা নেই। নিজের রুমে এসে দরজা লক করে, এসি অন করে খাটে উঠে শুয়ে পড়ে উপর হয়ে। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে ওঠে পরিপাটি মায়া। ওর কল্পনায় ছিল না মায়া এত পরিবর্তন হয়ে গেছে। আগের মায়া ছিল ওর সবচেয়ে বেশি অপছন্দের। মায়া জন্মের পর বেশ খুশি হয়েছিল দ্বিতীয় বোন হওয়ায়। সেভাবে কোলে নিতে না পারলেও আদর করত, ভালোবাসত। মায়া আস্তে আস্তে বড় হতে শুরু করে আর ওর অপছন্দের হয়ে উঠতে থাকে। আলভি যেসব বিষয় অপছন্দ করত সেসব গুণ মায়ের মধ্যে ছিল। আলভির পুরো উল্টো ছিল মায়া। অল্পতেই ভ্যা ভ্যা করে কান্না করা স্বভাব হয়ে গিয়েছিল। কেউ ভালো কথা বললেও কেঁদে উঠত। বলাই যেত না কিছু, বললেই চালু হয়ে যেত ভাঙা ক্যাসেট। তখন খুব বেশি বিরক্ত হতো আলভি। ওর ইচ্ছে করতো মায়ের মুখে কস্টেপ লাগিয়ে দিতে। এলোমেলো চুলগুলো দেখে ইচ্ছে করতো মেরে ধরে চুলগুলো বেঁধে দিতে। কোলে নিলে কোলে উঠে থাকতে চাইতো না, কেঁদে ঘুটে তখনই কোল থেকে নেমে যেত।
পরিষ্কার পরিপাটি করে দিলে সাথে সাথে পোশাক নোংরা করে গা নোংরা করে ফেলতো। চুলগুলো সুন্দর করে বেঁধে দিলে সাথে সাথে এলোমেলো করে কাকের বাসা বানিয়ে ফেলতো। খাবার খেতে চাইতো না একেবারেই। দুজন ধরে রাখতো, একজন খাওয়াতো। তাও কি খায়? কান্না করে বাড়ি মাথায় তুলতো খেতে বসে। খেতে খেতে মুখ হাত নষ্ট করে ফেলতো। হাতের নাগালে পানি পেলে ফ্লোরে ঢেলে পানির ওপর শুয়ে পড়তো, নয়তো বসে পড়তো। 4 বছর বয়স হয়ে যাওয়ার পরেও প্যান্ট ভর্তি করে প্রসাব করে দিত যেখানে সেখানে। তাই বড় হওয়ার পরেও ডাইপার পরিয়ে রাখতো। সর্দি সারতেই চাইতো না। কোনোভাবেই এই মেয়েকে কন্ট্রোল করা যেত না। বাড়ির দরজা খোলা পেলেই দৌড়ে বাইরে গিয়ে মাটি খুবলে খুবলে তুলে খেয়ে ফেলতো, সারা গায়ে মাখতো। এসব দেখে আলফির বমি চলে আসতো। দিন যেতে থাকে আর মায়ের এইসব বাড়তেই থাকে। ন্যাকামি আহ্লাদ আর জেদ হয় সঙ্গী। আলফির কাছে ধীরে ধীরে মায়া অসহ্য হয়ে ওঠে। মায়ের তখন 4 বছর বয়স, আলফি 12 বছর বয়সী। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে আলফি। একটু পরে খেলতে খেলতে ও রুমে আসে মায়া। রুমে আলফিকে না দেখে খাটে উঠে যায়। কতক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে। হঠাৎ ওয়াশরুমে চাপ দেয়। খাটে দাঁড়িয়ে থেকে জোরে জোরে ওর মাকে ডাকতে শুরু করে। মেহবুবা মেহের নিচে থাকায় মায়ের ডাক শুনতে পান না। মায়া নিজেই কোনো রকমে ডাইপার খুলে ফেলে। খাট থেকে নামতে নামতেই কাজ সেরে ফেলে। খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পরেই দাঁত কটমট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলফি। রুমের চারদিকে নজর বুলিয়ে দেখে মায়া চলে গেছে। মাথাটা ঠান্ডা হয় একটু। বজ্জাত মেয়ে রুমে আসলে একটা না একটা অঘটন ঘটিয়েই যায়। আজকে কিছু করেনি। স্টাডি টেবিল ঠিকঠাক মতোই আছে। চুল মুছতে মুছতে খাটের দিকে এগিয়ে আসে। টাওয়ালটা পাশে রেখে ধপাস করে খাটে শুয়ে পড়ে চিত হয়ে। শোয়ার সাথে সাথে আবার লাফিয়ে উঠে দাঁড়ায়। বিছানার ওপর তাকিয়ে দেখে মায়া তো পায়খানা করে দিয়েছে খাটের ওপর। হলুদ আর লাল বিছানার চাদর হওয়ার কারণে চোখে পড়েনি আগে। এর গন্ধ কেন এতক্ষণ নাকে আসেনি? গন্ধ পেলে অন্তত এই অঘটন ঘটতো না। ওর পিঠ আর মাথা চুলে লেগে গেছে। বমি করতে করতে দৌড়ে আবার ওয়াশরুমে প্রবেশ করে। বেচারা মাত্রই শাওয়ার নিয়ে এসেছিল। 1 ঘন্টা সময় নিয়ে শুধু শাওয়ার জেল আর শ্যাম্পু লাগায়। শাওয়ার নিতে নিতে আরো কয়েকবার বমি করে দেয় ঘৃণায়। গা না মুছে ভেজা প্যান্ট চেঞ্জ না করে ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। চিৎকার করে ওর মাকে ডাকতে শুরু করে। ও চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই এগিয়ে আসে সিঁড়ির কাছে। সবাই থাকলেও মায়া নেই এখানে। রাগে গর্জন করে বলে, মায়া কোথায়? কেন? মায়া আবার কি করেছে? ও কোথায়? ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওকে নিষেধ করো সত্ত্বেও ও কেন বারবার আমার রুমে গিয়ে প্রস্রাব পায়খানা করে? আমার বিছানায় কি ও টয়লেট মনে হয়? আমার বিছানায় পায়খানা করে দিয়েছে। আমি না দেখে সেই পায়খানার উপর শুয়ে পড়েছিলাম। আলফির কথা শুনে খিলখিল করে হেসে ওঠে মাহিদ। আলফির রাগ আরো বেড়ে যায়। হাসছিস কেন? ধরে কিন্তু আছাড় মারবো তোকে। কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ঐশী রহমান আলফিকে বাইরে রেখে ও রুমে প্রবেশ করেন। দেখে বিছানায় মায়ের পটি চ্যাপ্টা হয়ে ছড়িয়ে রয়েছে। ডাইপার ফ্লোরে পড়ে রয়েছে। মায়ের কাণ্ড দেখে হাসবেন নাকি ছেলের দুঃখ দেখে কষ্ট পাবেন বুঝলেন না। চাদর তুলে নতুন চাদর বিছিয়ে দেন। রুম স্প্রে দিয়ে রুম থেকে বেরিয়ে আসেন চাদর আর ডাইপার হাতে নিয়ে। আলফি রুমে এসে পুরো রুমে পারফিউম স্প্রে করে নেয় আবার। সেদিন থেকে মায়াকে একেবারেই দেখতে পারে না আলফি। চোখের সামনে সহ্যই করতে পারে না। দেখলে রাগের শরীর রিরি করে। সেদিনই সন্ধ্যায় সেলুনে গিয়ে মাথা টাক করে এসেছিল। এই চুল নিয়ে থাকতে ঘৃণা হচ্ছিল, বারবার বমি আসছিল। এমনিতে মায়াকে পছন্দ করতো না। সেদিন থেকে যেন ওর শত্রুই হয়ে যায়। এভাবেই দিন গড়িয়ে যেতে থাকে। মায়া বড় হওয়ার সাথে সাথে আরও একরোখা জেদি হয়ে ওঠে। এই মেয়েকে কেউ পরিষ্কার পরিপাটি করে রাখতে পারে না। বাড়ির প্রথম মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই মায়াকে বকতো না কেউ। সেভাবে জোরে ধমক দিয়েও কথা বলতো না কখনো। সকলের আদরে ছিল, তাই তো আরও লাই পেত। কিন্ডারগার্ডেনে ভর্তি করানো হয়। মেহবুবা মেহের নয়তো ঐশী রহমান মায়াকে কিন্ডারগার্ডেনে নিয়ে যেতেন, আবার নিয়ে আসতেন। তখন মায়া 6 বছর বয়স। স্কুল ছুটির পর আলফি ওর স্কুল ফ্রেন্ডদের নিজের বাড়িতে নিয়ে আসে। মায়া তখন বাড়ির ভেতর থেকে বেরিয়ে বাইরে ঘাসের ওপর লাটা দিয়ে বসে আছে। ঘাড়ের নিচে পড়ে থাকা চুলগুলো এলোমেলো, চোখ মুখ ঢেকে ফেলেছে প্রায়। গায়ে জামায় মাটি লাগিয়ে নষ্ট করে ফেলেছে। মুখে মাটি, হাতেও মাটি। এই মেয়ে বোধ হয় মাত্রই মাটি খেয়েছে। দেখে মনে হচ্ছে রাস্তার কোনো পথ শিশু বসে আছে। আলফিকে দেখে ডেকে ওঠে,
ভাইয়া? পাশ থেকে আলভির একটা ফ্রেন্ড বলে, আলভি, ও তোদের বাড়ির বুয়ার মেয়ে, দেখতে কিন্তু সুন্দর আছে, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে অনেক সুন্দর দেখা যাবে। আলভি কটমট করে তাকিয়ে থাকে মায়ের দিকে। মায়ের দিকে দৃষ্টি রেখে রাগী স্বরে বলে, ও বুয়ার মেয়ে না, ও নিজে বাড়ির বুয়া প্লাস মালি। এখন ভেতরে চল। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভেতরের দিকে এগিয়ে যায় আলভি। পেছন পেছন ওর ফ্রেন্ডরাও এগিয়ে যায়। বার কয়েক পেছন ফিরে মায়ের দিকে তাকায়। এত ছোট মেয়ে, এই বাড়ির বুয়া প্লাস মালি, কাজ করে কিভাবে? আলভি নিশ্চয়ই ওদের সাথে মজা করছে। মায়াকে খাটে পড়তে বসিয়ে রেখে মেহবুবা মেহের ওয়াশরুমে গিয়েছেন। এই সুযোগে মায়া চুপি চুপি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসছে। ঐশী রহমান ভাবছেন মায়া তো ওর মায়ের সাথেই রয়েছে, তাই তিনি বুয়ার সাথে রান্না করছেন। আলভির ড্রয়িং রুমে এসে দেখে মেহবুবা মেহের মায়াকে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। পেতনি বাইরে গিয়ে মাটি খাচ্ছে। আলভির কথা শুনে মেহবুবা মেহের তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসেন। আলভির কথা, মায়া মেয়ে মানুষ, ও থাকবে শান্তশিষ্ট প্রকৃতির। মেয়ে মানুষ মানেই সেজেগুজে পরিপাটি হয়ে থাকবে, দেখলে শুধু দেখতে ইচ্ছে করবে। ও কেন এরকম পাগলের বেশ ধরে থাকবে? শাকচুন্নি পেতনির মতো হয়ে থাকবে। পরিষ্কার করে পরিপাটি করে দিলে পুতুলের মতো দেখা যায়। সেই মেয়ে ধরে থাকে পেতনির রূপ। এরকম দেখলে কান্না রাগ উঠবে। আলভির মাঝে মধ্যে ইচ্ছে করে মায়াকে ধরে ইচ্ছে মতো মারতে, তারপর ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিতে, চুলগুলো শক্ত করে বেঁধে দিতে, যেন জীবনেও আর না খুলতে পারে। মায়াকে পরিপাটি করে রাখলে ওর দিক থেকে চোখ ফেরানো যায় না। তখন দেখে মনে হয় কোনো রাজ্যের রাজকন্যা, কিন্তু 2 মিনিটে রাজকন্যা থেকে হয়ে যায় রাস্তাকন্যা। আলভি বরাবর গোছানো পরিপাটি একজন ছেলে। এলোমেলো কোনো কিছুই 2 চোখে দেখতে পারে না। ও যখন রাস্তায় বের হয় তখন এলোমেলো চুলওয়ালা কোনো মানুষ দেখলে ওর হাত নিষ্পিস করত চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। নিজে যেমন সব সময় তেমন মানুষ পছন্দ করত। মায়ের বয়স 7 পেরিয়ে 8 হয়। আগের মতো এখন আর ড্রেস নোংরা করে না, পানিতেও বসে থাকে না বেশি। তবে চুলগুলো এখনো আগের মতোই করে রাখে, সেই সাথে ভীষণ অগোছালো। ক্লাস 10-এ ওঠার পরে সুন্দরী গোছানো পরিপাটি স্টাইলিশ ক্লাসমেট মিলার সাথে প্রণয়ে জড়িয়েছিল আলভি। মিলার স্বভাব একদম আলভির মতোই ছিল। একদিন বিকেলে মিলার সাথে ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আলভি। বাড়িতে এসে দেখে ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে, সাথে ওর ফুপু ফুপা আর ফুপাতো ভাই বোন। আলভির কোনো কথা কেউ শোনে না। ওই দিনই জোর করে মায়ের সাথে বিয়ে দিয়ে দেয় ওকে। বেচারা ব্যাগটা রাখার জন্য রুম অব্দি যেতে পারেনি। যখন জানতে পারে প্রেম করে বলে এভাবে বিয়ে দিয়েছে মায়ের সাথে, তখন রাগে ক্ষোভে রুমে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নেয়। আর এক রাতও থাকবে না এই বাড়িতে। মায়াকে বউ হিসেবে মানে না। অমন সুন্দরী গার্লফ্রেন্ড রেখে এমন অপছন্দের পেতনিকে কে বিয়ে করতে চায়? ব্যাগ হাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ওর হাতে ব্যাগ দেখে কারণ জানতে চাইলে চিৎকার চেঁচামেচি শুরু করে। কোনোভাবেই থাকবে না এই বাড়িতে। এমন সিন ক্রিয়েট করে যা বলার বাইরে। বাড়ি থেকে বেরিয়ে যাবে, জীবনে এই বাড়িতে আসবে না। ওর অবস্থা দেখে ওর ফুপু ফুপা ওদের নিজেদের বাড়িতে নিয়ে যায়। কয়েকদিন পার হলে ঠিক হয়ে যাবে এটাই ভাবে সবাই, কিন্তু কিছুই ঠিক হয় না। আলভির রাগ যে দিন দিন বাড়তেই থাকে। সারা জীবন বউ ছাড়া থাকবে, তবুও অমন মায়ার সাথে থাকবে না। যাকে 2 চোখে দেখতে পারে না, যাকে সহ্যই হয় না, তার সাথে কিভাবে থাকবে? তখন ওই ছোট মাথায় অত কিছু ধরতো না। যে চেপে থাকতে থাকতে এতগুলো বছর পার করেছে। মাকে নিয়ে কখনো ভাবতেই চায়নি, ভাবেওনি। আর এখন বাবার মেল পাওয়ার পর শর্ত দিয়ে দেশে এসছে। ওর ভাবনা ছিল মায়া এখনো আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি ওর। আগের মতোই চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখে। মায়া সকলের সামনে থেকে সরে ডাইনিং রুমে চলে যায় খাবার খাওয়ার জন্য। মাহির রেগে নিজের রুমের দিকে চলে যায়। আলভি পেয়েছেটা কি? ওর বোনকে নিয়ে খেলবে। এতগুলো বছর কষ্ট দিয়ে শান্তি হয়নি, আরও দেওয়ার বাকি আছে। আনাপ মাহমুদ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। আলভি মেলে যা যা বলেছিল এখন তো তার কিছুই করছে না। কেমন গা ছাড়া ভাব নিয়ে চলছে এখন। তিনি কোনো কথা বাড়ান না, ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যান। আলভি নিজের মাথা আর মুখের ডিম পরিষ্কার করে যখন ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে যায়, তখন মায়া নিজেও নিজের রুমে চলে যায়। আলভির দাদি ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আলভিকে
কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে মায়ার সাথে সংসার করানো যায় না? এখন তো মায়া বড় হয়ে গেছে, আলফিকে বুঝিয়ে বললে নিশ্চয় বুঝবে। ঐশী রহমান বলেন, মা ঠিক বলছে, বিয়ে কোনো ছেলে খেলা নয় যে একবার বিয়ে করলাম আবার তালাক দিয়ে দিলাম। আলভি এখন আমাদের সামনে আছে, সবাই বোঝালে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। কোনো লাভ নেই, তোমাকে আমি শুধু এটাই বলেছিলাম আলভি বাড়িতে আসবে মায়াকে তালাক দেওয়ার জন্য, আর যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করবে। আলভি যেই শর্তগুলো দিয়েছে সেসব তোমাকে বলিনি আমি। ও আমাকে ওয়াদা করিয়েছে ও দেশে আসার পর ওকে মায়ার সাথে সংসার করার জন্য ফোর্স করতে পারবো না, ওকে বলতেও পারবো না একটা বার ভেবে দেখতে। ওকে বোঝানো যাবে না মায়ার সাথে সংসার করার জন্য। ও বাড়িতে আসার সাথে সাথে মায়াকে তালাক দিবে, আমরা কেউ কিছু বলতে পারবো না। যদি বলি তাহলে ও দেশে আসবেই না, তাই আমাকে ওয়াদা করিয়েছে ও। ওকে আমার আর কিচ্ছু বলার নেই, ও মায়াকে তালাক দিয়ে মুক্ত করে দিক, নিজেও মুক্ত হোক। মায়ের জন্য আমি ওর চেয়ে 1000 গুণ ভালো ছেলে খুঁজে বের করব। পেয়েও গেছে একজন, তারা নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছে। ছেলে ইংল্যান্ডে থাকে, ওখানে নিজস্ব বিজনেস আছে, দেখতে আলভির চেয়ে বেশি সুদর্শন। খোঁজ খবর নিয়ে জেনেছি ছেলেটা খুবই ভালো। ছেলেটা মায়াকে বিয়ে করতে রাজি। মায়ার আগের বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আলভি মায়াকে তালাক দিলেই ওই ছেলের সাথে মায়ার বিয়ে ফাইনাল করব আমি নিজে। নিজের হাতে মায়ের জীবনটা দুর্বিষহ করে তুলেছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দিব আবার। ঘুম ভাঙে আলফির। দুদিন ঘুমোতে না পারায় রাতে বিভোর হয়ে ঘুমিয়েছিল। এখন খিদেই পেট চৌচো করছে। দুপুরে খাওয়ার পর রাতে আর খাওয়া হয়নি। শোয়া থেকে উঠে বসে, ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়। সকাল 9টা বেজে গেছে। এত সময় একটানা ঘুমিয়েছে ভেবে অবাক হয়। এর আগে কোনোদিন বোধহয় এভাবে ঘুমোয়নি। রাতে কয়েকবার করে ঘুম ভেঙে যায়, সেখানে গত রাতে একবার ঘুম ভেঙেছিল। খাট থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে ঠেলে দেয়। রুমের দরজা জানালা সব খুলে দেয়। বেলকনি থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। 20 মিনিটে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ক্রিম কালার 3/4 প্যান্ট পরে নেয়, গায়ে জড়ায় অ্যাশ কালার টি শার্ট। চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্রাশ করে নেয়। ভেজা টাওয়াল আর প্যান্ট টি শার্ট বেলকনিতে মেলে দিয়ে আসে। বিছানা গুছিয়ে ফোনটা চার্জে লাগায়। এসি বন্ধ করে রুম থেকে বের হয়। করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। মায়ের রুম কোনটা? সিঁড়ির দিকে এগিয়ে যায়। নিচে নেমে এসে দেখে বাড়ির সবাই সোফায় বসে আছে। কপাল ভ্রু কুঁচকে যায় আলফির। বাপ চাচার অফিস নেই নাকি আজ? অফিসে না গিয়ে সবাই এভাবে বসে আছে কেন? আলফিকে দেখে মান্তাসা বলে, বড় আপু এসে গেছে। সবাই আলফির দিকে তাকায়, মায়াও তাকায়। আলফি আর মায়া চোখাচোখি হয়। মায়া চোখ মুখ মলিন শুকনো, রাতে হয়তো ঘুমোয়নি। মায়া চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টি স্থির করে। হার্টবিট বেড়ে গেছে আবার, টিপ টিপ করছে বুকের ভেতর, হাত কাঁপতে শুরু করে। নিজের রুমে চলে যেতে নিয়েছিল মায়া, আলতাফ মাহমুদ যেতে দেননি, জোর করে বসিয়ে রেখেছেন সোফায়। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, ঘুম শেষ হয়েছে তোমার? আলফির গম্ভীর স্বর, তাহলে বলো এখন কি? যা বলার জন্য এসেছ। আলফি বুঝতে পারে সবাই ওর অপেক্ষায় বসে আছে। মায়ের দিকে তাকায় আবার, জড়সড়ো হয়ে বসে আছে। পরনে কালো রঙের থ্রিপিস, ওনা দেওয়া রয়েছে মাথায়। মায়ার দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়। আমি তো খেতে এসছি। খেতে পেয়েছি আম্মু, খেতে দাও। হতভম্ব সবাই। যা করার জন্য দেশে এসেছো সেটা করতে বলেছে, নিজের কাজ শেষ করে গিয়ে খাও। তোমরা সবাই খেয়েছো? হ্যাঁ। একা একা খেলে আমাকে ডাকলেও না। তুমি নিজেই তো গতকাল বললে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তাই তো ডাকেনি। আলফি ডাইনিং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খেয়ে তারপর আসছে। আলতাফ মাহমুদের গলার স্বর একটু জোরে হয়। আলফি নিজের কাজ শেষ করে তারপর গিয়ে খাও। খিদের চোটে আমার পেটে হাতই ডান্স করছে, কথা বলার শক্তি নেই। খেয়ে আসছে। আলফি ডাইনিং রুমে ঢুকে যায়। সোফায় বসে থাকা সকলে একে অপরের মুখের দিকে তাকাতাকি করে। মায়া চোখ তোলে না আর। আলফি সামনে থেকে সরে যাওয়ায় একটু যেন স্বস্তি ফিরে পায়। আলফি সামনে আসলেই কেমন যেন লাগছে, বুকের ভেতর অস্বাভাবিকভাবে কম্পন শুরু হয়। ঐশী রহমান ডাইনিং রুমে প্রবেশ করেন। আলফি চেয়ারে বসে আছে। আজ ছেলের পছন্দের অনেক কিছু রান্না করেছে নিজের হাতে। মেহবুবা মেহেরও আলফির জন্য রান্না করেছেন। আলফি মায়ের মুখের দিকে তাকায়।
ওনার মুখটা মায়ের মুখের চেয়েও বেশি মলিন হয়ে আছে, চোখে টলমলে পানি, চোখ দুটো ফোলা ফোলা লাল লাল। সারা রাত ঘুমননি নাকি? কান্নাও করেছে বোধহয়। খাওয়া শুরু করো। মায়ের কথা শুনে প্লেটের দিকে তাকায় আলফি, ওর পছন্দের খাবার। আবার মায়ের মুখের দিকে তাকায়, ওর মা বোধ হয় এখনই কেঁদে দিবে। আলফি নিজের পাশের চেয়ারটা টেনে ওর মাকে হাত ধরে বসায়। তুমি খেয়েছো আম্মু? ঐশী রহমান বলতে পারেন না, কথা বলতে গিয়ে বোধহয় কেঁদে দিবেন। খাওনি তাই না? তবুও বলেন না কিছু, শুধু তাকিয়ে দেখেন ছেলেকে। আলফি চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে ভাত মাখায়, ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। হা করো। ঐশী রহমান হাঁ করেন, মাকে খাইয়ে দেয় আলফি। টুপ করে ঐশী রহমানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মায়ের চোখ মুছিয়ে দেয় নিজের হাতে, আবার গড়িয়ে পড়ে, আবার মুছিয়ে দেয়। দ্বিতীয়বার ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। ঐশী রহমান আলফির হাত ঘুরিয়ে ওর মুখের সামনে ধরে, কান্না গিলে বলে, তুমি খাও। হায় আলফি। আবার ভাত মেখে মাকে খাইয়ে দেয়, একবার নিজে খায়, আবার মাকে খাওয়ায়। ঐশী রহমানের চোখ বেয়ে পানি পড়ে গাল ভিজে গেছে, চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। ভাতের সাথে সাথে কান্নাও গিলে খাচ্ছেন। চোখ দুটো ঝাপসা হয়ে যাওয়ায় ছেলেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। একটু পরপর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন, তখনই আবার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে মা ছেলেকে কতক্ষণ দেখেন মেহবুবা মেহের, তারপর আবার ফিরে আসেন ডাইনিং রুমে। খাওয়া শেষে আলভি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান বেসিনে মুখ ধুয়ে লম্বা শ্বাস টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন। এবার বলো। ওয়েট, আসছি আমি। বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। কোথায় যাচ্ছ? আসছি এখনই। চলে যায় আলফি চোখের আড়ালে। বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে মাহির। আলফি আর নিজের পরিবারের ওপর ওর রাগ অনেক আগে থেকেই। এই পরিবারের একটা ভুল সিদ্ধান্ত আর আলফির করা কাজের জন্য ওর বোনকে ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। বারবার মানুষের কটু কথা, খোঁচা মারা কথা মুখ বুজে সহ্য করেছে। যদিও এখন আর সহ্য করে না, আগে বোকা ছিল তাই চুপচাপ শুনত আর একা একা কাঁদত। মাহির রাগ করে পরিবারের কারোর সাথে সেভাবে কথা বলে না। মাহির পুরো দোষ আলফিকেও দিতে পারে না, দোষটা ওর পরিবারের। তারা এরকম কিছু না করলে মাহিকে এত কষ্ট পেতে হতো না, আলফিকেও পরিবার ছেড়ে এতগুলো বছর বাইরে থাকতে হতো না। দিন শেষে আজ দুজনেই ভালো থাকতো। আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে ওর পরিবার। মায়ের দাদি নাহার বেগম বলেন, ও কি কাবিনের টাকা নেওয়ার জন্য রুমে গেল নাকি? সবাই তার দিকে তাকায়। হতে পারে মা। সবাই অপেক্ষা করছে আলফির ফিরে আসার। মায়া সোফা খামচে ধরে বসে রইল। এতকাল সবাই বলেছে জামাই থাকতেও জামাই ছাড়া, আরে বিয়ে করেই জামাই ফেলে রেখে চলে গেছে, দ্বিতীয়বার মুখটাও দেখেনি আর। আরও নানান রকম কথা। আর এখন বলবে ডিভোর্সি। ডিভোর্সি ট্যাগ লেগে যাবে আজ থেকে। বিয়ে হলো, সংসার হলো না। স্বামী ছিল কিন্তু স্বামীর ভালোবাসা ছিল না। বিয়ে হয়েছিল, আজ ডিভোর্সও হয়ে যাবে। মাঝখান থেকে এতগুলো বছর মানুষের খোঁচা সহ্য করলো শুধু শুধু। অবুঝ বয়সে বিয়েটা না হলে কি এমন ক্ষতি হতো? অন্তত বন্ধ দরজার ভেতরে রাতের আধারে গুমড়ে গুমড়ে কাঁদতে হতো না এতকাল। অপেক্ষা করতো না একজনের ফিরে আসার। আজ ওর অপেক্ষা শেষ হয়েছে। যার অপেক্ষায় ছিল সে ফিরে এসছে, কিন্তু ওকে ভালোবাসার জন্য নয়, ওর সাথে সংসার করার জন্য না, ওর থেকে মুক্তি পেতে, মুক্তি দিতে। কেন যেন ওর ভীষণ কষ্ট হচ্ছে। হবে না কেন, ভালোবেসেছিল তো। আলফি নিচে নেমে আসে, সবাই তাকায় ওর দিকে। এ কি, এই ছেলে এমন ফিটফাট হয়ে এসছে কেন? ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, এক হাতে ফোন, অন্য হাতের সাহায্যে সানগ্লাস গোল গোল করে ঘুরে আছে। চুলগুলো জেল দিয়ে সেট করা, সুন্দর লাগছে দেখতে। মায়া একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এই পুরুষটা ওর হয়েও হয়নি। আলতাফ মাহমুদ আবার তাড়া দেন আলফিকে। আলফি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার একটা কাজ আছে বাইরে, কাজটা শেষ করে আসছি আগে। বলেই শেষ বাজাতে বাজাতে বাইরের দিকে এগিয়ে যায়। এখনো সানগ্লাসটা গোল গোল ঘোরাচ্ছে। আবারও বাড়ির সবাইকে অবাক বিস্ময় বিমূঢ় করে বেরিয়ে যায় বাড়ি থেকে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারে না মাহির। রাগে ক্ষোভে চেঁচিয়ে বলে, কি পেয়েছে ও? ওর যা ইচ্ছে হবে তাই করবে? পুতুল পেয়েছে আমার বোনকে,
তালাক দিলে দ্রুত দিয়ে দিক, আর যদি না দেয় তাহলে মায়ার সাথে সংসার করুক। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এখন। কোনটা করবে স্পষ্ট করে বলতে বলো ওকে, নয়তো ওকে ধরে কিন্তু মারবো আমি। মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমি সংসার করব না তার সাথে, কোনোভাবেই না। তালাক দিতে এসেছে না, তালাক দিয়ে দিতে বলো। বলে হনহন করে হেঁটে এগিয়ে যায় সিঁড়ির দিকে। বাড়ি থেকে বেরিয়ে এসে লম্বা শ্বাস টেনে নেয় আলভি। শেষ বাজাতে বাজাতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। শেষ বাজালে টেনশন কমে আলভির, রিল্যাক্স ফিল করে তখন। গেটের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, আলফি, তোর ইগো খুব শীঘ্রই তোকে বোঝারও করবে। বউয়ের আদর পেতে চাইলে দ্রুত ইগোকে নিজের জীবন থেকে আউট কর, নয়তো তোর বউ গেল। দেশে আসার আগে যা যা বলেছিল আর শর্ত দিয়েছিল সেসবের পর কোন মুখে এখন বলবে? আমি তালাক দেব না, মায়ের সাথেই সংসার করবো আমি। জোর করে আলভি বলতে চাইলেও ওর ইগো বারবার বাধা দিচ্ছে। এক কথা বারবার বলে এখন আর একটা বলতে পারছে না। বাড়ির কেউ তো একটাবার বলতে পারে। আর একবার ভেবে দেখো আলভি, কোনোভাবে মায়ের সাথে জীবনটা পার করা যায় না? কেউ তো একটাবার বলতে পারে এই কথাগুলো। এতদিন তো খুব বলতে পেরেছে, এখন কেন বলছে না? খাবার খাওয়ার সময় ভেবেছিল সকলের মুখের ওপর বলে দিবে মায়াকে তালাক দেবে না, কিন্তু যখন বলার সময় হলো তখন আর বলতে পারলো না। তাই রুমে চলে গেল। রুমে গিয়ে নিজেকে বোঝালো এমন করলে চলবে না, বলতে হবে। কিন্তু এই যে ইগো, এই ইগো ওকে বলতে দিচ্ছে না। কি করবে বলবে বুঝতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে আসছে। এখন এই কাঠফাটা রোদে হাঁটছে। ছেলের ওপর রেগে আলতাফ মাহমুদ ছেলেকে গালাগালি করেন। সামনে পেলে এখন জুতো পেটা করতেন বোধ হয়। বাড়িতে আসার আগে হম্বিতম্বি করলো, শর্ত দিল। আর এখন রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান। এখন তৈরি হয়ে অফিসে যাবেন। বাড়িতে থাকলে রাগ হু হু করে বাড়তেই থাকবে। ভেবেছিলেন ছেলেটা বোধহয় ভালো হয়ে গেছে, শুধু ওনাদের ওপর রেগে আছে। কিন্তু এই ছেলে তো ছোটবেলার চেয়েও বেশি বজ্জাত হয়ে গেছে। সবাইকে নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবে বোধ হয়। তালাক দেবে না, সংসারও করবে না, ঝুলিয়ে রাখছে যেন কোথাও বিয়ে দিতে না পারে। প্রতিশোধ নিচ্ছে বোধ হয় সকলের কাছ থেকে। তিনিও প্রতিজ্ঞা করেন আজকে অফিস থেকে ফিরে রাতে আলভির ঘাড় ধরে তালাক বলিয়ে ছাড়বেন। আগামী এক সপ্তাহের মধ্যে মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন। নিজেদের ভুলের কারণে ছেলের কাছে নত হয়েছিলেন। নরম পেয়ে তো ছেলে এখন পিণ্ডি চটকাচ্ছে ওনার। আলতাফ মাহমুদের পেছন পেছন ঐশী রহমানের রুমে চলে যান। নাহার বেগম নিজের রুমে চলে যান। সানজিদা মেয়েকে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। মাহির ভীষণ রেগে আছে। একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে যান। শুধু বসে রইলেন মেহবুবা মেহের। তিনি উঠলেন না সোফা থেকে, ওঠার শক্তি বোধহয় পাচ্ছেন না। গতকাল থেকে কথা বলতে পারছেন না ঠিকভাবে, মেয়ের মুখের দিকে তাকাতে পারছেন না। মেয়ের মলিন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে। 13 বছর আগে ছোট যা যখন কেঁদে কেটে ইমোশনাল হয়ে তাকে বলেছিল মায়াকে সে ছেলের বউ করতে চায়, মেহবুবা মেহের প্রথমে রাজি হননি। তিনি জানেন আলফি মায়াকে পছন্দ করে না। ঐশী রহমানের কথা ছিল, এখন পছন্দ করে না তো কি হয়েছে, বড় হয়ে করবে। ওরা তো এখনো ছোট, তাই এখন এমন। বড় হলে দুজনেই তো পরিবর্তন হবে। মায়ার স্বভাব পরিবর্তন হবে। এখন বিয়ে পড়িয়ে রাখি, বড় হলে সব ঠিক হয়ে যাবে। মায়া আলভির বউ হলে আলভির মন আস্তে আস্তে পরিবর্তন হবে, মায়াকে ভালোবাসতে শুরু করবে। সবাই বোঝানোর পর তিনি রাজি হয়ে যান আর সেদিনই বিয়েটা হয়ে যায়। নিজেদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আলফি এতগুলো বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল প্রায়। মায়া ছোট থেকেই বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কটু কথা শুনেছে। অনেক আত্মীয় স্বজন আর আশেপাশের অনেকেই জানতো আলফি আর মায়ের বিয়ের কথা। এক কান দোকান করে হাজার হাজার মানুষ জেনে গিয়েছে ওদের দুজনের বিয়ের কথা। তারাই সুযোগ পেলে 2-4টা কথা শুনিয়ে দিত মায়াকে। যদিও পরিবারে কারোর সামনে বলতে পারতো না, মায়াকে একা পেলে বলতো। স্কুল, কলেজ আর এখন ভার্সিটিতেও ক্লাসমেটদের কাছে শুনতে হয়, বিয়ে করে বর ফেলে রেখে চলে গেছে। আরে দ্বিতীয়বার দেখতেও আসেনি আর কোথাও বলেনি। ও আর কোনোদিন আসবেও না। না না, ও আর আসবে না। হয়তো কোনো সুন্দরী বিদেশিনীকে বিয়ে করে নিয়েছে নিশ্চয়ই। আগে কেউ কিছু বললে একা একা কাঁদতো। আস্তে আস্তে বাইরের মানুষের সাথে মেশা বন্ধ করে দেয়। বাড়ি থেকেও বের হতে চাইতো না। কোন আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চাইতো না। স্কুল, কলেজ যেতে চাইতো না। সারা বছর টিউশন টিচার বাড়িতে এসে পড়াতো, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিত।
ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কিছুটা পরিবর্তন হতে শুরু করে। ছোটবেলায় মায়া চুপচাপ সব শুনলেও বড় হওয়ার পর থেকে কেউ কিছু বললে মুখের উপর জবাব দিয়ে দেয়। মানুষের বিভিন্ন কথার কারণে নরম মনের মায়া শক্ত আর খিটখিটে মেজাজের হয়ে গেছে। কেউ কিছু বললে খ্যাক খ্যাক করে ছ্যাত করে উঠে এখন। রাগ যেন থাকে নাকের ডগায়। বাড়ির কারোর সাথে সেভাবে কথা বলে না এখন আর। তবে চঞ্চল আর ছটফটে স্বভাবটা এখনো আছে। এই স্বভাবটা পরিবর্তন করতে পারেনি। রাগ উঠলে সেই রাগ প্রয়োগ করে ছোট ভাই মাহিদের ওপর। মাহিদে ওকে খেপায়, মায়াও খেপে যায়। ধরতে পারলেই হলো। বড় ভাই তো কি হয়েছে, রাগ মিটিয়ে ইচ্ছে মতো কেলানি দেয়। গতকাল মায়া ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিল। মাহিদ ওর হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে আগে খেয়েছে। ব্যাস হয়ে গেল। মায়া রেগে ওকে মারতে গেলে দৌড় শুরু করে মাহিদ। মায়া হাতের কাছে ডিম পেয়ে সেটা নিয়েই দৌড় শুরু করেছিল। আজ ছুঁড়ে মেরেছিল আলফির মাথায়। বেচারার এতগুলো বছরের ভুলের শাস্তি মায়া মাথায় ডিম ফাটিয়ে উদ্ভাবন করেছে। আরও কি কি আছে কপালে কে জানে। মায়া নিজের রুমে চুপচাপ বসে আছে খাটে। দুই চোখ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ছে উষ্ণ নোনা জল। কেন যে এত কষ্ট হচ্ছে। কষ্টগুলো ঘুরে ফিরে বারবার কেন ওর কাছে আসে শুধু। চোখের পানি মুছে নাই। কাঁদবে না আর। কেন কাঁদবে? কার জন্য কাঁদবে? কেউ ছিল না, নেই, সব দুঃস্বপ্ন। আর ছোট্ট একটা ভুল। আলতাফ মাহমুদ অফিসে যাওয়ার জন্য তৈরি হতে নিয়েও হলেন না। ড্রেস রেখে খাটে বসে পড়েন। খাটের অন্য পাশে মলিন মুখে বসে আছেন ঐশী রহমান। চোখ দুটো এখনো পানিতে টইটম্বুর। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন, গতকাল থেকে মুখের এই হাল করে রেখেছো কেন? আলভিকে আর একটাবার বোঝানো যায় না? ও এরকম করছে, হয়তো মায়াকে তালাক দিতে চাইছে না, মুখ ফুটে বলতে পারছে না, তাই এমন করছে। তুমি ওকে জন্ম দিলেও এখনো চেননি ঐশী। ওর মস্তিষ্কে নিশ্চয়ই কোনো বদবুদ্ধি এঁটে রেখেছে। প্রতিশোধ নিবে আমাদের সকলের কাছ থেকে। তুমি ভুল বুঝছো ওকে। একদম না, ঠিক বুঝেছি আমি। আর একটাবার বলে তো দেখি। আমি কিছু বলতে পারবো না। আমি বলবো। একটু চুপ করে রইলেন। মনোযোগ দিয়ে কিছু একটা ভাবলেন। তারপর বসা থেকে উঠে বলেন, ঠিক আছে, যা বলতে ইচ্ছে বলবে। কোথায় যাচ্ছ? আসছি। রুম থেকে বেরিয়ে যান আলতাফ মাহমুদ। প্রবেশ করেন মায়ের রুমে। রুমে মায়াকে দেখতে না পেয়ে বেলকনিতে উকিয়ে দেন। নিচে গেল নাকি। পেছন ফিরতেই দেখেন মায়া ওয়াশরুম থেকে বের হচ্ছে। কিছু বলবে আব্বু? কিছু কথা ছিল তোর সাথে। বলো। খাটে বস আগে। মায়া হাত মুখ মুছে খাটে বসে। ওর পাশে বসেন আলতাফ মাহমুদ। ঐশী রহমান ঝিম ধরে ফ্লোরের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। আবেগের বশবর্তী হয়ে 15 বছর আগে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন কাউকে বলেননি মনের কথা। নিজের মনের কথা মনের ভেতরেই রেখে দিয়েছিলেন। 13 বছর আগে ওনার কানে খবর আসে আলভি পাশের বাসার ছোট মেয়ে মারিয়ার সাথে প্রেম করে। খবরটা শোনার পর মনের মধ্যে ভয় ঢুকে যায়। তিনি আগে ভেবে রেখেছেন মায়াকে ছেলের বউ করবেন। নিজের মেয়েকে হারিয়ে মায়াকে মেয়ের মতন করেই লালন পালন করেছেন। মনে মনে মায়াকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন। আলভি অন্য মেয়ের সাথে প্রেম করে আর 2-1 বছর পর বিয়েও করে ফেলতে পারে। তিনি আর দেরি করেন না। আলতাফ মাহমুদকে বলেন নিজের মনের কথা এবং জেদ ধরে বলেন আজকেই মায়ার আলভির বিয়ে দিয়ে দিতে। বাড়ির সবাই মোটামুটি রাজি হলেও মাহির আর মেহবুবা মেহের রাজি হন না। বুঝিয়ে সুঝিয়ে দুজনকেও রাজি করানো হয়। পারিবারিকভাবে হুজুর ডেকে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। আলভির ফুপু আনজারা আর ওনার স্বামী সন্তানদের কল করে বাড়িতে ডাকা হয়। আলভি বাড়িতে ফেরার সাথে সাথে ধরে জোর করে বিয়ে পড়িয়ে দেওয়া হয় দুজনের। সারাদিন বাড়ির বাইরে ঘুরে সন্ধ্যের পর বাড়ি ফিরে আসে আলভি। ড্রয়িং রুমে বসে সানজিদা মান্তাসাকে খাবার খাওয়াচ্ছে। পাশেই ফোনের স্ক্রিনে ডুবে আছে মাহিদ। মনোযোগ দিয়ে টাইপিং করছে। আর কাউকে দেখতে পেল না ড্রয়িং রুমে। কিচেনের দিকে উকি দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ঘেমে নিয়ে শরীর চিটচিটে হয়ে গেছে। শাওয়ার নিতে হবে। বাইরে এত গরম, সহ্য করা যায় না। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে শরীর শীতল করে। 3/4 প্যান্ট পরে এক হাতে ভেজা ড্রেস, অন্য হাতে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে আসে। সোজা চলে যায় বেলকনিতে। ভেজা ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে। গায়ে টি শার্ট জড়িয়ে চুল ব্রাশ করে নেয়। মিষ্টি ঘ্রাণের পারফিউমটা হাতে তুলে নিতেই রুমে প্রবেশ করে ঐশী রহমান।
ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে আবার আয়নায় নিজের দিকে তাকায়। ঐশী রহমান আলভির পাশে এসে দাঁড়ান। 10 মিনিট আগেও এসেছিলেন, আলভি ওয়াশরুমে ছিল তাই চলে গিয়েছেন। হাতের পারফিউমটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ায়।